ডেপিকশন অফ সোসাইটি, মানে তোমাদের আমি এটা বলেছিলাম আগেও বিভিন্নভাবে, যে এই আনসারটা লেখার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং আছে, একটা জেনারেল ধারণা আছে যেটাকে আমরা মোটামুটি সবাই মেনে চলি। সেটা হচ্ছে যে লিটারেচার রিফ্লেক্টস দ্য সোসাইটি। লিটারেচারটা যেমন লিটারেচার হবে, মানে যেমন সোসাইটি হবে, লিটারেচারটা নাকি সেটাকে রিফ্লেক্ট করে। এক মিনিট হোল্ড করো। হ্যাঁ, তো লিটারেচার নাকি সোসাইটিকে রিফ্লেক্ট করে। যে সোসাইটিতে লিটারেচারটা তৈরি হয়েছে সেই সোসাইটিটাকে লিটারেচার রিফ্লেক্ট করে। রিফ্লেক্ট করে বলতে সেটাকে মিররের মতন কাজ করে ওই ইয়েটা, লিটারেচারটা। সোসাইটিতে যা চলছে সেটাই নাকি ওই গল্পটার মাধ্যমে, ওই নভেলটা, ওই পোয়েমটা, ওই ড্রামাটার মাধ্যমে আমরা দেখতে পাই। ঠিক আছে, এটা একটা সাধারণ মান্যতা লিটারেরি স্কলার্সদের বা লিটারেরি হিস্টোরিয়ানদের, স্টুডেন্ট, টিচার, আমরা সবাই এটা মনে করি যে এটা একটা চিরসত্যর মতন, যে যে সোসাইটিতে লিটারেচারটা তৈরি হচ্ছে, যে কালচারে তৈরি হচ্ছে, সেই কালচার, সোসাইটি, মাইন্ডসেট, সাইকোলজি টাকেই ওই লিটারেচারটা রিফ্লেক্ট করবে। ঠিক আছে, তো এবার স্বাভাবিকভাবে এই যে নভেলটা আছে মেয়ার অফ ক্যাস্টারব্রিজ, সেটাও কিন্তু ওই সত্যটাকে আবার প্রমাণিত করছে যে লিটারেচার রিফ্লেক্টস সোসাইটি। লিটারেচার যখন সোসাইটিকে রিফ্লেক্ট করতে শুরু করে তখন সবথেকে যেটা আমাদের প্রথমেই আমাদের চোখে পড়ে যায় সেটা হচ্ছে যে কোনো সিভিলাইজেশনের সোসাইটি। আমরা যে সমাজে বাস করি সেই সমাজের সোসাইটি। আমাদের সোসাইটিটা কেমন, বা মেয়ার অফ ক্যাস্টারব্রিজ লেখার সময় 1870s 1880s, যদিও আমি আগেও এটা আলোচনা করেছিলাম যে যে সময়টা দেখানো হচ্ছে সেটা 1840s, আর যে সময় নভেলটা লেখা হচ্ছিল সেটা হচ্ছে 1870s 1880s। ঠিক আছে, তো এই জিনিসটা যেটা হচ্ছে আর কি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ওই সমাজটাকে কিভাবে রিফ্লেক্ট করা হচ্ছে। মানে আমরা একটা জিনিস তো আমরা বলেই দিচ্ছি যে লিটারেচার রিফ্লেক্ট সোসাইটি, অ্যান্ড মেয়ার অফ ক্যাস্টারব্রিজ ইজ নট অ্যান এক্সেপশন। এই নভেলটাতেও লিটারেচার রিফ্লেক্টেড হচ্ছে, এই সোসাইটি রিফ্লেক্টেড হচ্ছে, সোসাইটিটা কেমন ছিল সেটার ব্যাপারে। এবার প্রশ্নটা হচ্ছে যে কতটা ভালো করে হচ্ছে। আমরা সেকেন্ড প্যারাগ্রাফে এটা বলতে শুরু করতে পারি যে সব লিটারেচারই তো রিফ্লেক্ট করে তার সোসাইটিকে, কিন্তু এই লিটারেচারটা, এই নভেলটা কিভাবে এটা করছে, প্রত্যক্ষভাবে করছে, সিম্বলিক্যালি করছে, ডাইরেক্টলি করছে, ইনডাইরেক্টলি করছে, কিভাবে এই নভেলটার মাধ্যম দিয়ে আমরা তখনকার যে সোসাইটিটা আছে, তখনকার যে সোশ্যাল কাস্টমসগুলো আছে সেগুলোকে দেখতে পাচ্ছি। নভেলটার মধ্যে কি সেই সোশ্যাল কাস্টমস, সেই 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 রিচুয়ালসগুলোকে গ্লোরিফাই করা হচ্ছে, বেটার বলা হচ্ছে, না সেগুলোকে ক্রিটিসাইজ করা হচ্ছে, স্যাটারাইজ করা হচ্ছে, সেটাও আমরা দেখব। সেটা থার্ড প্যারাগ্রাফে আমরা দেখতে পারি। কিন্তু সেকেন্ড প্যারাগ্রাফটা একটুখানি ডেসক্রিপটিভ হবে। আমরা ডেসক্রাইব করব, আমরা এটা প্রমাণ করব যে আমরা নভেলটা পড়েছি এবং নভেলটা পড়ার থেকে আমরা এই তথ্যগুলো বার করে আনতে পেরেছি। তোমাদের সাথে আমি একটা লিঙ্ক শেয়ার করতে থাকছি, যেটা পাল্টাতে থাকছে কিছুদিন অন্তর অন্তর। সেই লিঙ্কটাতে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু কিছু জায়গা হাইলাইটেড রয়েছে।
এবার আমি জানি না যে তোমাদের মোবাইলে ওই হাইলাইটেড পোর্শনসগুলো, হাইলাইটেড পোর্শনসের সাথে যে কমেন্টসগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ কিনা। সেগুলো কি তোমরা দেখতে পাচ্ছ? মানে কমেন্টের ওপরে ক্লিক করলে বা ওই হাইলাইটেড সেকশনটার ওপরে আঙুলটা নিয়ে গেলে ওই কমেন্ট খুলে যাচ্ছে, এরকম হচ্ছে কি না? তোমরা কেউ ওগুলোকে দেখছোই না? স্যার আমার ফোনে খুলছে না, তাই আমি পল্লবীকে ওই স্ক্রিন রেকর্ডিং করে পাঠাতে বলছিলাম, আমি ওখান থেকে হ্যাঁ, দেখছি, তাই আমি বলতে পারবো না। পল্লবী স্ক্রিন রেকর্ডিং কোথা থেকে করছে? মানে ওই আপনার যে লিঙ্কটাই সেটা সেটা ওই খুলে ওই হুম যে অতগুলো তো স্ক্রিনশট মারা সম্ভব না, তাই একটু হুম স্ক্রোল করে করে স্ক্রিন রেকর্ডিং করে। ওকে। তো স্ক্রিন রেকর্ডিং যখন করছো পল্লবী, তখন কি ওই কমেন্টসগুলো খুলছে? তা তো দেখিনি, মানে আমি দেখলাম যে পরপর সবকটাই আসছে ছবি, মানে এগুলো লেখাগুলো। না, আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। আমি তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করছি, 1 মিনিট। হুম। দেখো, এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ, হাইলাইট করা রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হাইলাইট গুলো আসছে স্যার। কিন্তু হাইলাইটের সঙ্গে দেখো এরকম একটা কমেন্ট বক্স আছে, সেটা সেটা কি দেখতে পাচ্ছ তোমরা? যেই কার্সারটা হুম। নিয়ে যাচ্ছি, কার্সারটা নিয়ে হ্যাঁ গেলেই হ্যাঁ। দেখা যাচ্ছে কি লেখা রয়েছে। কি সোসাইটি ডিপ, দাঁড়ান স্যার বলছি, আরেকবার করুন স্যার। এই যে, ডিপিকশন অফ, ডেপিকশন অফ সোসাইটি। হ্যাঁ, ডেপিকশন অফ সোসাইটি। তো এই যখন তোমরা ওই লিঙ্কটা খুলছো তোমাদের ফোনে, আমি জানি হুম। না যে সবাই খুলছো কিনা, যদি ওই লিঙ্কে গিয়ে ক্লিক করছো তাহলে এই ডকুমেন্টটা খুলছে। এই ডকুমেন্টটা খুলে হাইলাইটসগুলো তো দেখা যাচ্ছে, সে তো ঠিকই আছে, কিন্তু হাইলাইটটা কেন সেইটার এখানে বলা রয়েছে যে এইখানে ডেপিকশন অফ সোসাইটির ব্যাপারে বলা রয়েছে। এই জায়গাটার থেকে আমরা যখন ডেপিকশন অফ সোসাইটির আনসারটা লিখব, তখন এই জায়গাটাকে আমরা কোড করতে পারি। তোমাদেরকে কোড করাও আমি শিখিয়েছি। তো এই জিনিসটা কি তোমাদের হচ্ছে? এই যে এত দূর অবধি পড়া হয়েছে, এই যে এই ডেপিকশন অফ সোসাইটি, এগুলো কি মানে এগুলো কি দেখতে পাচ্ছ কমেন্ট হিসেবে? কেউ কি দেখতে না পাচ্ছ? স্যার, আমি দেখতে পাচ্ছি না। এই কমেন্টগুলো এখানে আছে, ঠিক আছে? এই কমেন্টগুলোতে কেন এই জায়গাটাকে হাইলাইট করেছি, এটার গুরুত্বটা কি, সেইটা আমি এখানে বলছি। যেমন এই জায়গাটা, ডেপিকশন অফ সোসাইটি, ডেপিকশন অফ সোসাইটি কি লেখা রয়েছে এখানে? আহ ম্যাম, we of the lower classes know nothing of the gay leisure that such as you enjoy. তার মানে এখানে বলতে চাইছে কেউ একজন লেবার ক্লাসের কোনো ব্যক্তি, কেউ একজন লেবারার আর কি, বা কোনো সার্ভেন্ট বা কোনো গরিব ব্যক্তি ওইখানে, সে এই কথাটা বলছে যে আহ ম্যাম, উই অফ দ্য লোয়ার ক্লাসেস নো নাথিং অফ দ্য গে। গে মানে হচ্ছে হ্যাপি, প্লেজারেবল। গে লিজার, লিজার মানে ফাঁকা সময় কোনো কাজ করার, মানে ফাঁকা সময় থাকা হাতে, সেটাকে লিজার বলে। লিজার দ্যাট সাচ অ্যাজ ইউ এনজয়, মানে আপনাদের মতন বড় লোকেরা যে ফাঁকা সময়টা হাতে পান, যে এক্সট্রা সময়টা হাতে পান, সেটা আমাদের মতন লোয়ার ক্লাসের লোকেরা সেটা পায় না। তো আমরা এখানে একটা ক্লাস কনসিয়াসনেস দেখতে পাচ্ছি। যে লেবার ক্লাস বা যে মানে লেবারার, সে এই কথাটা লুসেটাকে বলছে এখানে। লুসেটা, লুসেটার সাথে আর একজন একজন চাষির কথা হচ্ছে আর কি। তো লুসেটাকে ওই কথাটা ওই চাষিটা, ওই লেবারারটা বলছে, ঠিক আছে? তো হ্যালো এইভাবেই তোমার, স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার আপনি যে ওই পিডিএফটা পাঠিয়েছেন, ওই পিডিএফে যে হাইলাইট গুলো করা আছে ওখানে যদি মানে ওটা যদি টিপে ধরি তাহলে কোশ্চেন গুলো আসছে, মানে আপনি যে যে কোশ্চেন গুলো বলছেন। হ্যাঁ, কোয়েশ্চেনগুলো আসবে, এই লেখাগুলোও আসবে। যদি ওটার উপরে আঙুলটা রাখো, তাহলে হুম হুম এরকম হুম হুম। ডেপিকশন অফ সোসাইটি চলে আসবে। কত দূর অবধি পড়া হয়েছে, কটা অবধি পড়া হয়েছে, সেটা হ্যাঁ আমার হ্যাঁ। জন্য অবভিয়াসলি।
ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো এরকম এরকম জায়গাগুলো অলরেডি, মানে আমি তোমরা বুঝতে পারছো যে আমি অলরেডি কিছুটা পড়ে নিয়েছি। পড়ে যে জায়গাগুলো আমার মনে হচ্ছে যে এই জায়গাগুলো ডেপিকশন অফ সোসাইটির আনসারের জন্য ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলো আমি মার্ক করতে করতে যাচ্ছি আর কি। আমি 285 পাতা অবধি মোটামুটি পড়েছি, আরও অনেকটাই বাকি আছে, কিন্তু কিছুটা পড়ার ফলে কিছুটা মানে পিকচারটা, জিনিসটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে আর কি। তো যাই হোক, এরকমই অনেকগুলো জায়গা আছে যেখানে ডেপিকশন অফ সোসাইটি ব্যাপারটা মেনশন করা রয়েছে। এইখানে সাধারণত মানে একটা জায়গা আছে যেখানে এটা আমি দেখার চেষ্টা করতে পারি যে কোথায় কোথায় ডেপিকশন অফ সোসাইটি, কোন কোন পেজে ডেপিকশন অফ সোসাইটির ব্যাপারটা মেনশন করা রয়েছে। একবার আমি ট্রাই করছি। নট শিওর যে এইভাবে কাজটা হবে কিনা। না, মানে একভাবে একটা ইয়ে করা যায়। হ্যাঁ, এটা আবার কি হলো? আচ্ছা। একভাবে একসাথেই এগুলোকে সব দেখা যায়, সেইটা আমি এই মুহূর্তে বুঝতে পারছি না যে কিভাবে করা যেতে পারে, কিন্তু আম, যদি ওটা আমি দেখতে পাই বা বুঝতে পারি যে কিভাবে একটা একটা জায়গাতেই এই সব কমেন্টসগুলো মেনশন করা রয়েছে, তাহলে আমি সেটাও তোমাদেরকে বলে দেবো এবং তোমরা ওইভাবে ডাইরেক্টলি ওই পেজ নাম্বারসগুলোতে চলে যেতে পারবে। কিন্তু যেমন ধরো এইখানে 285 নাম্বার পেজে, বা এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে এইখানে ডেপিকশন অফ সোসাইটির ব্যাপারে কিছু মেনশন করা রয়েছে। এই জায়গাটাকে তোমরা কোট করতে পারো যে দিস ইজ অ্যান এক্সাম্পল অ্যাজ টু হাউ হার্ডি শোজ, অ্যাজ টু হাউ হার্ডি ডেপিক্টস দ্য সোসাইটি। তার মানে কি দেখতে পাচ্ছি আমরা এখানে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোসাইটিটা আপার ক্লাসেস অ্যান্ড লোয়ার ক্লাসেসের মধ্যে ভাগ করা, যেমন আমাদের রাজ্যে বা আমাদের দেশেও তাই। বড় লোক এবং গরিব লোকদের মধ্যে খুব একটা মানে পরিষ্কার তফাৎ আমরা দেখতে পাই, এবং বড় লোকদের হাতে অনেক বেশি সময় থাকে, কারণ ওদের চাকর বাকর থাকে, বা ওরা গাড়িতে করে যায়, বা ওদের অনেক রকমের সুবিধে ওরা করে নিয়েছে, এবং সেই সময়টা ওরা আরও টাকা রোজগার করার জন্য কাজে লাগাচ্ছে। যেখানে আমাদের ক্ষেত্রে আমাদের প্রচুর সময় দিতে হয় আমাদের জীবিকা অর্জনের জন্য, তো সেই সময়টা আমরা আবার আমাদের ডেভেলপ করার জন্য অনেক সময় ব্যবহার করতে পারছি না। তো এই জিনিসটা আমাদের সমাজে যেমন আছে, সোসাইটিতে আছে, তেমনি সেই সময়কার মানে 1870s সোসাইটিতেও, ইংলিশ সোসাইটিতেও সেই জিনিসটা ছিল। ঠিক আছে? তো এটা যেমন একটা এক্সাম্পল, এটা একদম হাতের কাছে আমি পেয়েছি বলে তোমাদেরকে দেখাতে পারলাম। ঠিক সেরকমই আরও এক্সাম্পলস আছে যেটা আমি তোমাদেরকে শো করার চেষ্টা করতে পারি। আর যেহেতু এটা রেকর্ডিংও হচ্ছে, এটাকে তোমরা দেখে দেখে পরে লোকেট করে নিতে পারবে যে কোন 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 জায়গাটাকে ডেপিকশন অফ সোসাইটি হিসেবে ব্যবহার করবে, কোন কোন অ্যাসপেক্টসগুলোকে দেখানো হচ্ছে সোসাইটির। একটা অ্যাসপেক্ট আমরা কি দেখতে পারলাম, একটা ফিচার আমরা কি দেখতে পেলাম, যে ইংল্যান্ডে সেই সময় শ্রেণী বৈষম্যটা আমরা দেখতে পেলাম। ঠিক আছে? যে দুটো শ্রেণীর মধ্যে একটা তফাৎ আমরা দেখতে পাচ্ছি, একটা বড় লোক, একটা অ্যারিস্টোক্র্যাটিক, আর একটা লোয়ার ক্লাসেস, আপার ক্লাসেস, লোয়ার ক্লাসেস, এই তফাৎটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন ধরো এইখানেও আর একটাও হাইলাইট করা রয়েছে, কিন্তু এখানে একটা প্রশ্ন হওয়ার কথা, এখানে একটা 2 নম্বরের প্রশ্ন হওয়ার কথা, যে কতদিন পরে হেনচার্ড বলছে যে ওর ওই ওথ থেকে, ওর ওই প্রমিস থেকে ও মুক্তি পাবে। কি প্রমিস ছিল? যে নট টু ড্রিঙ্ক লিকার, নট টু ড্রিঙ্ক অ্যালকোহল। বলো। 21 বছর, 20 বছর ধরে তো স্যার। 20 বছর, হ্যাঁ। তো আরো 12 দিন পরে সেই 20 বছরের মেয়াদটা শেষ হয়ে যাবে, তাই জন্য ও বলছে যে 12 দিন পরে ওর ওই ওথ, ওর ওই প্রমিসটা আর থাকবে না, তখন ও মদ খেতে পারবে।
এবং ও 20 বছর ধরে মদ খায়নি, এবার ও আবার মদ খাবে, নিজেকে এনজয় করবে আর কি। যাই হোক, তো আমি তোমাদের না, হ্যাঁ 21 বছর হয়তো, হ্যাঁ 21 বছর মনে হয়। না, এখানে একবার চেক করে বলছে নিন। যে in 12 days it will be 20 years since I swore it and then I mean to enjoy myself, please God. তো আরো 12 দিন হলে 20 বছর কমপ্লিট হয়ে যাবে। এবারও 20 বছরের জন্য ওটা নিয়েছিল না 21 বছরের জন্য নিয়েছিল, সেটা 21 এক্স্যাক্টলি বছর তো 21 বছর হ্যাঁ, তাহলে 21 বছরের জন্য হয়েছে মানে 21 ইয়ার্স আছে। হ্যাঁ। তো আরো হয়তো 1 বছর ওকে ওয়েট করতে হবে, বা ও 1 বছরটাকে বাদ দিয়েই বলছে আর কি, মানে যে বছর থেকে ও শুরু করেছিল সেই বছরটাকে শুরু মানে ইনক্লুড করেনি। আহ, আমি জাস্ট আর একটা জায়গা খুঁজছি যেখানে ডেপিকশন অফ সোসাইটিটা আছে। এবার এত বড় টেক্সট বলে কোথায় আছে সেটা খুঁজে পেতে একটুখানি সময় লাগবে, বাট আমি যখন স্ক্রল করে উপরে যাচ্ছি ততক্ষণের ব্যাপারটা হচ্ছে যে আমরা বিভিন্ন অ্যাসপেক্ট দেখানোর চেষ্টা করব আমাদের সমাজের তুলনা, বা মানে সামাজিক যে জিনিসগুলো আছে, সোসাইটি বলতে আমরা যা যা জিনিস বুঝি সেই জিনিসগুলোকে আমরা এখানে দেখব যে ওই ওই অ্যাসপেক্টসগুলোকে, ওই সামাজিক তত্ত্বগুলোকে কিভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। যেমন একটা সামাজিক তত্ত্ব হচ্ছে আমাদের সমাজে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে শ্রেণী ভাগ বা শ্রেণী বৈষম্য, জাত, ধর্ম, এইসব বৈষম্যতা, তারপরে নারী পুরুষ বৈষম্য। এটা একটা শর্ট কোয়েশ্চেন। আমি জানি না তোমাদের এক্স্যাক্টলি কোয়েশ্চেন প্যাটার্নটা কি হবে, কিন্তু আমি শর্ট কোয়েশ্চেন্সগুলো তোমাদেরকে দিতে থাকছি যাতে তোমাদের শর্ট কোয়েশ্চেন্সগুলো তৈরি হয়ে যায়। শর্ট কোয়েশ্চেন, এটাও শর্ট কোয়েশ্চেন। তো একটা অ্যাসপেক্ট আমরা কি দেখলাম, ওই বৈষম্য। এবার আমরা দেখতে পারি, বা আমরা একটা যেটা খুঁজে পাবো নেক্সট, সেইটার আমরা নাম দেওয়ার চেষ্টা করব, লেবেল দেওয়ার চেষ্টা করব যে এটা সমাজের কোন দিকটাকে দেখানো হচ্ছে, এটা সোসাইটির কোন অ্যাসপেক্টটাকে তুলে ধরা হচ্ছে। যেমন একটা অ্যাসপেক্ট হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন অর দ্য বায়াস বিটুইন মেন অ্যান্ড উইমেন, মহিলা এবং পুরুষদের মধ্যে যে বৈষম্যটা হয় সেইটাকে কিভাবে তুলে ধরা হচ্ছে আর কি, সেটাও কোথাও না কোথাও ইয়েতে আছে। তারপরে ধরো আমাদের সমাজে কিভাবে কোনো কোনো ফেস্টিভ্যালের ব্যাপারে কিছু বলা রয়েছে কিনা, বা সমাজের ইতিহাসের ব্যাপারে কিছু বলা রয়েছে কিনা, সেগুলো আমরা গ্র্যাজুয়ালি দেখব। যেমন ধরো এইখানে একটা জিনিস দেখো, আশা করি তোমরা এই পেজটা দেখতে পাচ্ছ 233। এই 233 থার্ড প্যারাগ্রাফ, যেটা শুরু হচ্ছে নিয়ারলি দ্য হোল টাউন had gone into the fields. The Castlebridge populace still retained the primitive habit of helping one another in time of need, and thus, though the corn belonged to the farming section of the little community that inhabiting the Durnover quarter, the remainder was no less interested in the labor of getting it home. তাহলে এটাও কিন্তু একটা ডেপিকশন অফ সোসাইটি হলো। কেন হলো শিল্পা বলো, এখানে সমাজের কোন দিকটা আমরা দেখতে পাচ্ছি? শিল্পা শেট্টি বলো। শিল্পা শেট্টি মিটিং এ আছে কি? স্যার আছি। হ্যাঁ, তাহলে বলো, এই জায়গাটা পড়ো, পড়ে বলো যে এখানে সমাজের কোন দিকটা আমরা দেখতে পাচ্ছি। এরকম কি আমাদের সমাজে হয়? সৈকত কিছু বলছে, বলো। জায়গাটা খুঁজে পাচ্ছি। জায়গাটা হচ্ছে
পিডিএফ এর মধ্যে 233 পাতা, আর মানে পিডিএফটা যেটা ডিজিটাল যে ফরম্যাটটা সেটার হচ্ছে 248 অফ 427। আমি এটা তো দাঁড়াও, আমি এটার ছবি নেওয়ার চেষ্টা করছি। সৈকতকে হ্যাঁ? পাঠিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ, সৈকতকে পাঠিয়ে দাও। হ্যাঁ শিল্পা বলো। স্যার কোন প্যারাটা বললেন? থার্ড ক্যাস্টার প্যারা, ব্রিজে জনগণেরা এখন যেটা মানে হাইলাইটেড একে হয়ে অপরকে রয়েছে। সাহায্য করার হ্যাঁ রাইট। একে অপরকে সাহায্য করার অভ্যাসগুলি বজায় রেখেছে। হুম, একে অপরকে সাহায্য করার অভ্যেসটা বজায় রেখেছে, এবং এই একে অপরকে সাহায্য করার যে অভ্যেসটা সেটা কিন্তু গ্রামীণ একটা অভ্যেস, সেটা শহরের অভ্যেস নয়। তো আমরা দেখতে পাচ্ছি যে ক্যাস্টার ব্রিজ অ্যাকচুয়ালি কিন্তু একটা রুরাল জায়গা, এবং ওই রুরাল জায়গার এটা একটা ফিচার আমরা দেখতে পেলাম যে কি হচ্ছে, যে কর্ন যাদেরই হোক, ভুট্টা বেসিক্যালি ওখানে ভুট্টা তৈরি হচ্ছে, ভুট্টা চাষ হচ্ছে। তো ভুট্টা যাদেরই হোক না কেন, বা যারা চাষিরাই যে একমাত্র ওখানকার লোকজন তা নয়, দোকানদার থেকে শুরু করে পড়ুয়াদের থেকে শুরু করে অন্য কোনো কাজ করছে, তারা সবাই মিলে, কারণ চাষিরা একা পারবে না বলে তাদেরকে সবাই মিলে সাহায্য করছে। প্রিমিটিভ হ্যাবিট, অনেক প্রাচীন কাল থেকে, অনেক আদিম যুগ থেকে এই হ্যাবিটটা রয়েছে যে একে অপরকে যখন দরকার হবে তখন তারা সাহায্য করবে। তো এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সৈকত পেয়েছো জায়গাটা? হ্যাঁ স্যার পেয়েছি। ওকে, নেক্সট আমরা আরো যদি আগে যাই তাহলে আরো এরকম দেখতে পাবো। তোমরাও যদি অলরেডি তোমাদের পড়া থেকে কিছু জানতে পেরে থাকো তাহলে সেটা বলতে পারো। সে সাবস্টেন্স মানে সামারি পড়ো বা টেক্সটটাকে পড়ো, যদি কিছু জানতে পারো ডেপিকশন অফ সোসাইটি আর কোথায় আমরা দেখতে পাচ্ছি তাহলে সেইটাকে এখানে বলতে পারো, কারণ আমার এটা একটুখানি স্লো হয়ে যাচ্ছে। তো যদিও মানে আমরা এরকম বলতে পারি, এই দুটো জিনিসকে পরপর রেখে আমরা এরকম বলতেই পারি যে যদিও শ্রেণী বৈষম্য ছিল, বড়লোক এবং গরিব লোকদের মধ্যে একটা পার্থক্য করা হচ্ছিল বা করা হয়, কিন্তু যখন একে অপরের প্রয়োজন হতো তখন কিন্তু লোকেরা একে অপরকে সাহায্য করত। ঠিক আছে? তো সেই সাহায্যটা যতটা সত্যি, তেমনি বৈষম্যটা যতটা সত্যি, তেমনি এটাও সত্যি যে একে অপরকে লোকে সাহায্য করতো। দেখো এইখানে আর একটা ডেপিকশন অফ সোসাইটি আমি মেনশন করছি, এটারও স্ক্রিনশট নিয়ে সৈকতকে পাঠিয়ে দাও যে পাঠাচ্ছিলে। ডেপিকশন অফ সোসাইটি ওল্ড ফ্যাশনড, মানে আমরা বুঝতে পারছি যে ক্যাস্টার ব্রিজ ইজ অ্যান ওল্ড ফ্যাশনড প্লেস, ইটস নট আ মডার্ন প্লেস, ইটস নট আ নিউ প্লেস, নট আ ভেরি প্রগ্রেসিভ প্লেস, নট আ ভেরি স্টাইলিশ প্লেস। কেন? তো এইখানে যে কথোপকথনটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, হেনচার্ড আর লিউসেটা এই ডায়লগটা আদান প্রদান করছে। সেটা হচ্ছে, আপন মাই লাইফ আই ডিড নট নো such furniture as this could be bought in Casterbridge, he said. Nor can it be, said she, nor will it till 50 years more of civilization have passed over the town. তো লিউসেটার ফার্নিচার দেখে, লিউসেটার আসবাবপত্র দেখে হেনচার্ড এই কথাটা বলছে যে আমার তো ধারণাই ছিল না যে এরকম ধরনের স্টাইলিশ ফার্নিচার ক্যাস্টার ব্রিজে পাওয়া যেতে পারে বা কেউ কিনতে পারে ক্যাস্টার ব্রিজে। তো লিউসেটা বলছে যে না, পাওয়া যায় না এখানে, আর আরো 50 বছর মতন লাগবে এই ধরনের ফার্নিচার ক্যাস্টার ব্রিজের মতন জায়গায় তৈরি হতে বা পাওয়া যাওয়াতে। যেমন ধরো গোতানের কোনো মোবাইলের দোকানে কি আইফোন পাওয়া যাচ্ছে, বা পহলানপুরে বা কাবলেতে বা হ্যাঁ হ্যাঁ, গোতারে কোথায়? পাওয়া যায় স্যার। কোথায়? ওই কোন দোকানে? সানিয়া মোবাইলে। কোন মোবাইলে? সানিয়া মোবাইল।
সানিয়া মোবাইলে আইফোন পাওয়া যাচ্ছে? হ্যাঁ ছিল তো, আমি গিয়েছিলাম যখন একটা দেখেছিলাম। একটা দেখা মানে ব্যাপারটা হচ্ছে যে একটা দেখা একরকম, কিন্তু হুম। বিক্রি হওয়ার কথাটা আমি বলছি। ও না না, বিক্রি হতে দেখিনি, কিন্তু একটা ছিল, দেখেছি এটা। আচ্ছা, সে একটা হয়তো কেউ কোনো একজন ব্যক্তির হতে পারে, কিন্তু বিক্রি হওয়ার যে ব্যাপারটা, বিক্রি হতে গেলে অনেকগুলো রাখতে হবে, এবং আইফোন, এক একটা আইফোনের দাম লাখ দেড়েক টাকা করে মানে হয় আর কি, ঠিক আছে? বা ধরো আরও যে স্টাইলিশ জিনিসগুলো, যেমন ধরো গোতানে, বা গোতানে কেন, বর্ধমানেও বোধহয় কোনো ডিস্কোথেক আছে কিনা আমার জানা নেই। তোমরা কি জানো যে কোথাও ডিস্কোথেক, পাব, এগুলো সব আছে কিনা? বর্ধমানে পাব থাকতে পারে, বাট মানে হ্যাঁ, মদের ঠেকটাকেই মানে নতুন নাম দিয়ে পাব দেওয়া হয়েছে, কিন্তু নাইট ক্লাব, ঠিক আছে, এই ধরনের যে জিনিসগুলো, এগুলো তো ভাবাও যায় না। মানে গোতানে নাইট ক্লাব হবে যেখানে সকাল সন্ধে 8টার পরে আর ওখানে লোকজন নাকি থাকে না, সবাই ঘুমিয়ে পড়ে। আমি জানি না সত্যি মিথ্যে, খুব একটা থাকিনি আমি ওখানে। কিন্তু নাইট ক্লাব, পাব, ডিস্কো, বা কেটিএম বাইকের শোরুম, এইসব ধরনের জিনিসগুলো ওইখানে পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে, কিন্তু আরও কয়েক বছর সময় লাগবে। এমনকি আমি তো দেখেছি ওইখানে নিউজ পেপারের কোনো স্টল নেই, মানে ইংলিশ নিউজ পেপার পাওয়া যায় না। তো ক্যাস্টার ব্রিজের সাথে গোতানের তোমরা একটা তুলনা করতে পারো, এমনকি শুধু মানে ক্লাসের মধ্যেই তুলনা করতে বলছি তা নয়, এই তুলনাটা কিন্তু তোমরা ইয়ের জন্যও করতে পারো, মানে তোমাদের আনসারও তোমরা লিখতে পারো ডেপিকশন অফ সোসাইটিতে। কারণ আবার এটা বারবার আমি আওড়াই যে লিটারেচার পড়ার মূল কাজটাই হচ্ছে কিন্তু লিটারেচারের সাথে তোমার জীবনের একটা সম্বন্ধ এস্টাবলিশ করা। যদি সেটা না করতে পারো, তাহলে সেই লিটারেচারটা পড়ে তোমার কোনো মানে তুমি মজা পাবে না, আনন্দ পাবে না। ওটা জাস্ট একটা মানে সেই আলুর খোসা ছাড়ানোর মতন কাজ হয়ে যাবে, যে কখন ছাড়িয়ে আমি শেষ করতে পারবো ব্যাপারটা, মজা থাকবে না। যে দেখি তো গোতানের সাথে ক্যাস্টার ব্রিজের কি সম্পর্ক, বা গোতানে এরকম মেয়র অফ ক্যাস্টার ব্রিজের মতন কোনো লোক আছে কিনা, বা তোমরা ইম্যাজিন করলে যে কোনো মেয়র অফ ক্যাস্টার ব্রিজের মতন এরকম কোনো লোক হলো কিনা যে অনেক খেত, মাতাল টাতাল থাকেই আর কি সব কমিউনিটিতেই, সব ভিলেজগুলোতে। তোমাদের ভিলেজে, তোমরা যে জায়গাগুলোতে থাকো সেইখানে মাতাল মানে বিখ্যাত মাতাল কেউ আছে যাকে আমরা মানে নামে চিনি আর কি মাতাল হিসেবে? কেউ নেই? বা নেশাখোর, নেশা করে, এরকম কেউ নেই? যাকে না থাকলে নয়। তো এই ছোট্ট একটা আলোচনায়, এই ছোট্ট একটা ডায়লগে আমরা এটা বুঝতে পারছি যে ক্যাস্টার ব্রিজ সিভিলাইজেশনের দিক থেকে দেখতে গেলে, স্টাইলের দিক থেকে দেখতে গেলে, লাইফস্টাইলের দিক থেকে দেখতে গেলে ক্যাস্টার ব্রিজ অনেক পিছিয়ে আছে। তো এটা 3 নম্বর এক্সাম্পল হয়ে গেল লাইফস্টাইল। একটা আমরা দেখলাম ক্লাস ডিভিশন, একটা আমরা দেখলাম মেন্টালিটি অফ দ্য পিপল, আর একটা আমরা দেখলাম লাইফস্টাইল। 3টে এক্সাম্পল আমাদের কাছে থাকলো। আরও আমরা যদি এগোই তাহলে আরও পেতে পারি এরকম এক্সাম্পল। তো এই লাইফস্টাইলটা যে পুরনো, সেইটার সঙ্গে আমাদের সেকেন্ড যে পয়েন্টটা ছিল, সেকেন্ড যে এক্সাম্পলটা ছিল, যে ওখানকার লোকেরা একে অপরকে সাহায্য করে, তো এটা যেমন পুরনো, মানে যেহেতু ওদের পুরনো হ্যাবিট, প্রিমিটিভ হ্যাবিট, তাই জন্য ওরা একে অপরকে সাহায্য করে, ঠিক সেরকমই ওদের কাছে ফার্নিচার, ওদের আসবাবপত্রগুলো অনেক পুরনো, অনেক ওল্ড ফ্যাশন, ঠিক আছে? এটা তো ছোট প্রশ্ন। এটাও ছোট প্রশ্নই হবে এটা। এটা হর্স ড্রিল, এটা 5 নম্বরের প্রশ্নের জন্য আসতে পারে। এটা হর্স ড্রিল বলে একটা নতুন মেশিন আনা হয়েছে, সেইটা। এইখানে আর একটা
এটা ডেপিকশন অফ সোসাইটি হতেই পারে যে নতুন মেশিন আনা হয়েছে, সবাই দেখতে গেছে নতুন মেশিনটা। সে যেমন জেসিবি যখন খোঁড়ে তখন নাকি অনেক মানুষ দেখতে চলে যায় যে জেসিবি জিনিসটা কি, জেসিবি মেশিন দ্বারা খোঁড়ে কিভাবে, এসব নাকি দেখতে যায় লোকে। তো সেরকমই নতুন কোনো মেশিন আসলে, এবং সেটাতে আমরা বুঝতে পারছি যে এটা একটা রুরাল সেটিং, এখানে একটা নতুন মেশিন এসছে যেটা থেকে এগ্রিকালচার করতে সুবিধে হবে। তো কিছু লোকে আছে যারা মানে এটাকে ইয়ে করে, এটাকে ভৎসনা করবে, এটাকে রিডিকিউল করবে, নতুন আইডিয়াকে অতটা অনেকে পছন্দ করে না আর কি। কিন্তু অনেকে আবার নতুন আইডিয়াটাকে পছন্দ করছে, বলছে যে হয়তো এটা থেকে আরো ভালো কিছু একটা হতে পারে আর কি। আরো একটা দুটো আমি মার্ক করেছিলাম, মানে important for depiction of society, কিন্তু সেটা ওই দেখতে দেখতে পাওয়া যাবে আর কি। প্রথম এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যে ইয়েটা এক্সাম্পলটা, সেটা তো এটাই হতে পারে যে তখনকার এই নিয়মটা ছিল যে একজন মানুষকে আর একজন মানুষ কিনে নিতে পারবে, যেটা এখন আমাদের সমাজে নেই। মানে কিনে নিতে পারবে বলতে ওই নিউসন যেমন ইয়েকে কিনে নিল, সুজান, হ্যাঁ, তো সুজানকে কিনে নেওয়ার যে ব্যাপারটা, সেটাও কিন্তু ডেপিকশন অফ সোসাইটি হতে পারে, যে এমন একটা সোসাইটি যেখানে একজন মানুষ আর একজন মানুষকে 5 পাউন্ড দিয়ে কিনে নিতে পারছে। It refers to the slave trade or the keeping of the slaves. দাস প্রথার দিকে কিন্তু এটা একটা আঙুল দেখাচ্ছে, একটা মানে দাস প্রথার দিকে আমাদেরকে হিন্ট করছে যে ইংল্যান্ডে সেই সময় দাস প্রথা ছিল আর কি। ঠিক আছে, তো যাই হোক, আমার মনে হয় 4-5টা এক্সাম্পল দিলেই যথেষ্ট। থার্ড প্যারাগ্রাফে আমরা এটা বলতে পারি। ফার্স্ট প্যারাগ্রাফে আমরা এটা বললাম, ইন্ট্রোডাকশন দিলাম যে লিটারেচার সোসাইটিকে রিফ্লেক্ট করছে। তারপরে আমরা নেক্সট প্যারাগ্রাফে আমরা বললাম, এক্সাম্পল দিলাম যে কিভাবে কোন কোন জায়গায় রিফ্লেকশনসগুলো হচ্ছে। তো এই 4-5টা এক্সাম্পল, সেকেন্ড প্যারাগ্রাফটা একটু বড় হবে, 4-5টা এক্সাম্পলস আমরা দেব এবং দেখাবো যে এটা থেকে কি বোঝা যাচ্ছে। তারপরে আর একটা প্যারাগ্রাফ আমাদের হতে পারে, সেটা হচ্ছে যে ওই সময়কার যে নভেল রাইটিংয়ের সিস্টেমটা ছিল, ওই সময় যে নভেল রাইটিং করা হতো, সেই নভেল রাইটিংয়ের মধ্যে আমি তোমাদের বলেছিলাম রিয়েলিজম বলে একটা টেকনিক ফলো করা হতো, রিয়েলিজম। ঠিক আছে, তো ডেপিকশন অফ সোসাইটিটা বললে আমাদের কিন্তু এই জিনিসটাকে আমাদের বলতে হবে যে দ্য ডেপিকশন ইজ রিয়েলিস্টিক, বা তোমরা এরকম করে বলবে, এটা লিখেও নিতে পারো যে দ্য Hardy uses realistic technique. Hardy uses realistic technique while depicting the society of Casterbridge. বা his depiction of society is realistic in technique. কারণ রিয়েলিস্টিক কথাটার অনেক মানে হয়ে যেতে পারে, যখন আমরা টেকনিক শব্দটা বলে দেবো তখন মিন করতে চাইবো যে আমরা রিয়েলিজমটাকে বলতে চাইছি। হ্যাঁ সৈকত বলো। মানে এটা লিখবে একটা প্যারাগ্রাফের শুরুতে, এটা লিখবে যে আমরা দেখলাম যে কি কোন কোন অ্যাসপেক্টগুলোকে দেখানো হলো। মাত্র আমরা 4টে থেকে 5টাই এক্সাম্পল দিলাম, কিন্তু বেশি এক্সাম্পল দিয়ে আমাদের লাভ নেই। তো আমরা দেখতে পেলাম কোন কোন, হোয়াটটা দেখতে পেলাম, কি কি দেখানো হচ্ছে, শ্রেণী বৈষম্য,
একে অপরকে সাহায্য করার টেন্ডেন্সি, অ্যাটিটিউড, লাইফস্টাইল, স্লেভারি, বা মহিলাদেরকে কিনে নেওয়ার যে ব্যাপারটা, তার মানে আমরা একটা জেন্ডার বায়াস আমরা দেখতে পেলাম। কিন্তু কিভাবে, টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে রিয়েলিজম। তো লিখতে হবে এরকম ভাবে যে হার্ডি ইউজেস এ রিয়েলিস্টিক টেকনিক। হার্ডি ইউজেস a realistic technique to depict the society of Casterbridge. ফেস্টিভ্যালস হয়, কি কি হয়, এগুলো অনেক কিছুই আছে, মানে তোমরা পড়তে পড়তে জানতে পারবে এবং এক্সাম্পলসগুলোকে বাড়াতে থাকবে। আমি তোমাদের একটা দিয়ে দিচ্ছি, একটা মানে স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। এবার ওই কাঠামোটাতে তোমরা মাংস বসাতে থাকবে, মাটি বসাতে থাকবে। তো রিয়েলিস্টিক বা রিয়েলিজমের যে টেকনিকটা হয়, সেইখানে একটা জিনিস আমাদের এখানে মাথায় রাখতে হবে। সৃজাতা এটা বলো যে এই যে ক্যাস্টারব্রিজ যে জায়গাটার নাম, এটা কি সত্যিকারের কোনো জায়গা? না, তাহলে এটা কাল্পনিক জায়গা। হ্যাঁ, কাল্পনিক জায়গা। এবার তাহলে আমরা যদি এটা বলে দিই যে জায়গাটাই পুরো কাল্পনিক, তাহলে যে রিয়েলিস্টিক মানে যথার্থবাদ বা জীবনমুখী ঠিক বলবো না, যথার্থবাদ বলাটাই বেটার হবে, জীবনমুখী অন্যরকম মানে হয়ে যাচ্ছে। তাহলে যথার্থবাদ অ্যাপ্লাই করা হচ্ছে একটা ইমাজিনারি জায়গার উপরে। তাহলে কি এটা মানে ব্যাপারটা ঠিক হচ্ছে না মানে দুটো পরস্পর বিরোধী টেন্ডেন্সি আমরা এখানে দেখতে পাচ্ছি? এটা সৃজাতা নয়, সবাই বলতে পারো। সৃজিতা। মানে তোমাদের এটাও তোমরা আনসারের মধ্যে লিখবে যে রিয়েলিজমের ব্যাপারে যখন লিখছো তোমরা বলবে যে রিয়েলিস্টিক তো সেটা হতে পারে যেটা রিয়েল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাস্টারব্রিজ ইজ নট আ রিয়েল প্লেস, ইটস অ্যান ইমাজিনারি প্লেস। সো হাউ is the technique of realism appropriate to be used for a imaginary place? Or it doesn't matter, মানে ইমাজিনারি হোক বা রিয়েল হোক, রিয়েলিজম এমন একটা টেকনিক যেটা ইমাজিনারি জায়গার ওপরও ব্যবহার হতে পারে, রিয়েল জায়গার ওপরও ব্যবহার হতে পারে। যেমন ধরো এই যে জায়গাটা এবার তোমরা দেখতে পাচ্ছ, সৈকতকে স্ক্রিনশট পাঠাও। এটা হচ্ছে এই পেজ নাম্বারগুলো তোমরা নোট করে রাখতে পারো, এগুলো পরে কাজে লাগবে। 109 মানে যে পিডিএফটা আমি তোমাদেরকে দিয়েছি সেটার 109। তো 109-এর থার্ড প্যারাগ্রাফ যেটা শুরু হচ্ছে ক্যাস্টারব্রিজ, এখানে হাইলাইট করা রয়েছে। এবং এখানেও অ্যাজ আ ওয়েসেক্স নভেল, মানে অ্যাজ আ ওয়েসেক্স নভেল আর ডেপিকশন অফ সোসাইটি, এই দুটো অনেকটা কাছাকাছি। মানে একটা আনসারটা তৈরি হয়ে গেলে, তার জন্য এটার উপর আমি বেশি জোর দিচ্ছি, এইটার আনসারটা তৈরি হয়ে গেলেই তোমার এই ওয়েসেক্স নভেলের আনসারটাও তৈরি হয়ে যাবে। কারণ ওয়েসেক্স নভেল ইজ, এই যে এখন যে সাব পয়েন্টটা আমরা আলোচনা করছি যে ইমাজিনারি জায়গা একটা, এখানে রিয়েলিস্টিক টেকনিকটা কি কাজ করবে কি করবে না সেটা আমরা মানে আমি তোমাদেরকে জানাতে পারছি যে এটা ম্যাটার করে না যে রিয়েল জায়গার জন্য রিয়েলিস্টিক টেকনিক আর ইমাজিনারি জায়গার জন্য ইমাজিনারি টেকনিক, ওরকম কোনো ব্যাপার নেই। ইটস এ টেকনিক, ইটস এ ওয়ে টু রাইট, এক ধরনের লেখার ধরন এটা মাত্র।
এটার মানে এটা নয় যে মানে রিয়েল কোনো একটা জিনিস হতে হবে, ফিকশন, এটা একটা ফিকশন। তো ফিকশনে গল্পেতে ইমাজিনারি হওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে? তো যাই হোক, এই জায়গাটা দেখো, এখানে এখানে ওয়েসেক্স নভেল আমি লিখে রেখেছি, এই জায়গাটা ওয়েসেক্স নভেলের আনসারের জন্য ব্যবহার হতে পারে। কিন্তু এখানে কি বলা রয়েছে, ক্যাস্টারব্রিজ, as has been hinted, was a place deposited in the block upon a cornfield. There was no suburb in the modern sense or transitional intermixture of town and down. It stood with regard to the wide fertile land adjoining, clean cut and distinct like a chessboard on a green tablecloth. এই জায়গাটা হচ্ছে তোমার ডেপিকশন অফ সোসাইটি বা ওয়েসেক্স নভেলের জন্য খুব ইম্পর্ট্যান্ট, যে এইখানে ক্যাস্টারব্রিজটাকে কিভাবে দেখানো হয়েছে। ক্যাস্টারব্রিজটাকে দেখানো হচ্ছে ব্লক আপন আ কর্নফিল্ড। ক্যাস্টারব্রিজের মধ্যে ভুট্টার চাষ হচ্ছে তা নয়, ভুট্টার চাষের মধ্যে ক্যাস্টারব্রিজকে রাখা হয়েছে। যদি আমরা উপর থেকে দেখি, ড্রোন ইমেজ দেখি গোতানের, তাহলে দেখা যাবে যে আমার মনে হয় মানে এরকম আমরা এরকম মনে করতে পারি যে ধান ক্ষেতের মধ্যে গোতানের মধ্যে ধান ক্ষেত নয়, বা বর্ধমান বা রায়নার মধ্যে, বর্ধমানের মধ্যে ধান ক্ষেত নয়, ধান ক্ষেতের মধ্যে গোতান, রায়না বা বর্ধমানকে বসানো হয়েছে। যেমন কলকাতার মধ্যে শহর নয়, মানে কলকাতার মধ্যে গাড়ি ঘোড়া, কংক্রিটের সব স্ট্রাকচার সেটা নেই, কলকাতাটাকে ওই কংক্রিটের স্ট্রাকচারের মধ্যে গুঁজে দেওয়া হয়েছে। এরকম যদি আমরা দেখি, মানে এটা লিটারেচারের এক ধরনের দেখার ভঙ্গিমা বলতে পারো আর কি, মানে উল্টোটা দেখা। যাই হোক, তো কোনো সাবার্ব নেই, কোনো মফিউসিল নেই, কোনো এমন জায়গা নেই যেখানে শহর আর গ্রামের মধ্যে একটা ট্রানজিশন বোঝা যাচ্ছে। যেমন ধরো, আমার ধারণা বর্ধমান জায়গাটা এমন যেটাকে শহর বলা যেতে পারে, কিন্তু বর্ধমানের আশেপাশের যে জায়গাগুলো গ্র্যাজুয়ালি ডেভেলপ হচ্ছে, সেগুলো কোনো না কোনো জায়গায় শহর এবং গ্রামের একটা মিক্সচার, মফিউসিল বলা যায়, যেটাকে আমরা বাংলায় মফস্বল বলি আর কি। কিন্তু ক্যাস্টারব্রিজ সেরকম একটা জায়গা নয়। ক্যাস্টারব্রিজ হচ্ছে পুরোটাই গ্রামীণ, পুরোটাই মানে গ্রাম্য যে পরিবেশটা, পুরোটাই তাই, ঠিক আছে? তো এখান থেকে আমরা এটার জিওগ্রাফিক্যাল লোকেশনটা বুঝতে পারছি। তো যখন ডেপিকশন অফ সোসাইটি বলবো, যখন আমাদের সমাজের ব্যাপারে আমরা বলবো, তখন সেটার জিওগ্রাফিক্যাল লোকেশনটাও আমাদের মাথায় রাখা উচিত, বা জিওগ্রাফিক্যাল লোকেশনটাও আমাদেরকে হাইলাইট করা উচিত বা বলা উচিত, ঠিক আছে? তেমনি যদি আমরা জিওগ্রাফিক্যাল লোকেশনের ব্যাপারে বলি, তাহলে আমাদের আরেকটা কি বলা উচিত যেটাতে আমাদের পিকচারটা কমপ্লিট করতে সুবিধা হবে, মানে আরেকটা অ্যাসপেক্ট। আরেকটা অ্যাসপেক্ট বলতে আর কি বলা যেতে পারে, যেটা একটা সোসাইটিকে চিহ্নিত করে, একটা সোসাইটির ব্যাপারে আরো বেশি যদি আমরা জানতে চাই, তাহলে সেই সোসাইটির কি বললে, ড্যাশ বললে আমরা সেই সোসাইটির ব্যাপারে ভালো করে জানতে পারবো। মানে ড্যাশে গালাগাল দিও না, ড্যাশটা হচ্ছে মানে ওই তত্ত্বটা কি হবে। সৈকত, ধরো বিদেশ থেকে কেউ এসছে আমাদের দেশে এসে তোমার কাছ থেকে, তুমি কোথায় থাকো,
তৈলারার ব্যাপারে জানতে চাইছে। তো তৈলারার ব্যাপারে কি কি তুমি বলবে? এখানকার পরিবেশ, তারপর খাওয়া দাওয়া, আর কি কি মানে স্যার গুরুত্বপূর্ণ জিনিস আছে, আর কি বলবো, ইংলিশটা বলবো। আর কারোর মাথায় কিছু আসছে যে খাওয়া দাওয়া কি কি আছে, গুরুত্বপূর্ণ কি? গুরুত্বপূর্ণ বলতে কি কি হতে পারে? আর স্যার কোনো কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে জায়গাটার বিশেষত্ব জায়গাটা। হ্যাঁ, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। একটাই যে পয়েন্ট আমাদের এখানে আমার মনে হয় মিসিং ছিল, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যে হিস্ট্রিটা কি, যেটা ওই প্রিমিটিভ হ্যাবিটের সময় আমার মাথায় আসলো, কিন্তু আমি ওই জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না বলে সেখানে গেলাম না। কিন্তু একটা জায়গার ব্যাপারে বলতে গেলে সেটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আমাদের বলা দরকার। যেমন তৈলারার নিশ্চয়ই একটা হিস্ট্রি আছে, গোতানের একটা হিস্ট্রি আছে। কি হিস্ট্রি? ফতেপুরের ওইখানে বা দামিন্নাতে হয়তো মধ্যযুগের কবি, ওনার নামটা আমি ভুলে যাচ্ছি, মুকুন্দরাম, উনি ওখানে থাকতেন। তো সেই ইতিহাসের ব্যাপারে আমরা বলবো। রাসবিহারী বসুর বাড়ি ওখানে আছে, এখনো আছে, সেটার ব্যাপারে আমরা বলবো। তেমনি এই ক্যাস্টার ব্রিজের ব্যাপারে আমাদেরকে এই এই ধরনের ইতিহাসের ব্যাপারে আমরা বলতে পারি। এবং ক্যাস্টার ব্রিজেরও এরকম একটা ইতিহাস আছে। ক্যাস্টার ব্রিজ এমন একটা জায়গা যেখানে রোমের সৈন্যরা বা রোমের লোকজনরা এসে ব্রিটেনের ওপরে যখন ওরা ক্যাপচার করেছিল, ব্রিটেনকে যখন ক্যাপচার করেছিল, ব্রিটেনের ওপরে যখন কলোনাইজেশন করছিল, তখন এই ক্যাস্টার ব্রিজ বলে জায়গাটাতে ওরা এসে ছিল। ঠিক আছে? তো এই ক্যাস্টার ব্রিজের হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স বা হিস্ট্রির ব্যাপারেও এখানে বলা রয়েছে, এবং আমার ধারণা আমি ওটাকে মার্ক করে রেখেছিলাম। সেটা আমি দেখছি যে কোথায় মার্ক করা আছে। বা তোমরা যদি পড়তে থাকো তাহলে তোমরাও হয়তো দেখতে পাবে, কিন্তু আমার ধারণা তোমরা এখনো এতগুলো পাতা পড়ে নাওনি। বাট আমার মনে হয় ওটা একদম শুরুর দিকেই ছিল, যেখানে ওই একটা অ্যাম্ফি থিয়েটারের ব্যাপারে বলা হচ্ছিল। অ্যাম্ফি থিয়েটার মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে চারিদিক থেকে অডিয়েন্সরা বসতে পারে, আর মধ্যিখানে কোনো নাটক বা কোনো খেলা ইত্যাদি এরকম হয়, যেরকম রোমে ছিল আর কি অ্যাম্ফি থিয়েটার। তো ওরকমই অ্যাম্ফি থিয়েটার একটা ছিল, এবং রোমান সোলজারদের বডি মাঝে মধ্যেই এই জায়গাটা, হ্যাঁ, এটাও তোমার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আর কি, যে 1705 সালে একটা উমেন যে তার হাজবেন্ডকে মার্ডার করে দিয়েছিল, তাকে পোড়ানো হয়েছিল। 10,000 স্পেকটেটর, 10,000 অডিয়েন্স ছিল, তাদের সামনে পোড়ানো হয়েছিল। তারপরে এখানে এই জায়গাটাতে যেহেতু এটা একটুখানি নিলিবিলি জায়গা, তাই জন্য এখানে করা হয়, অনেক ক্রাইমস হয়, সেটাও বলতে পারো। কোনো সময় এখানে ক্রিকেট খেলার চেষ্টা করেছিল লোকজন, কিন্তু এখানে ভূত টুত আছে বলে ওই বাচ্চাগুলো আর ক্রিকেট ওখানে খেলছে না। কিন্তু এটার ঠিক আগেই একটা ইম্পর্ট্যান্ট দেওয়া রয়েছে অ্যাম্ফি থিয়েটারের ব্যাপারে। এই জায়গাটার নাম থেকেই ক্যাস্টার ব্রিজের নামটা পড়েছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এটা হচ্ছে পেজ নাম্বার 84। এটারও স্ক্রিনশট পাঠিয়ে দাও যে সৈকতকে পাঠাচ্ছিলে। এইখানেও 5 নম্বরের একটা প্রশ্ন তো আছেই, এবং এখানে ডেপিকশন অফ সোসাইটির ব্যাপারেও বলা থাকবে, কারণ এখানে একটা হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট আছে, এখানে একটা হিস্টোরিক্যাল
ইনফরমেশন আছে। তো এই যে দ্য অ্যাম্ফিথিয়েটার ওয়াজ আ হিউজ সার্কুলার এনক্লোজার উইথ আ নচ অ্যাট অপোজিট এক্সট্রিমিটিজ অফ ইটস ডায়ামিটার নর্থ অ্যান্ড সাউথ ফ্রম ইটস স্লোপিং, যাই হোক এগুলো যা যা বলছিল আর কি। It was to Casterbridge what the ruined Colosseum is to the modern Rome, and was nearly of the same magnitude. রোম যে শহরটা আর কি, সেইখানে একটা রুইন্ড কলোসিয়াম বলে একটা বিল্ডিং আছে। যেমন আমাদের কলকাতাতে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্ট্রাকচার্স হচ্ছে ব্যান্ডেল চার্চ, ফোর্ট উইলিয়াম, তার থেকে অনেক পুরনো পুরনো মন্দির আছে। বাঁকুড়া, পুরুলিয়াতে প্রচুর প্রচুর পুরনো মন্দির আছে। বুদ্ধ স্তূপ আছে, সেটা অনেক অনেক হাজার হাজার বছর পুরনো। তো সেরকমই ওদের রোমে যেরকম ওই কলোসিয়ামটা আছে, তেমনি ক্যাস্টারব্রিজে কি আছে, এই অ্যাম্ফি থিয়েটারটা আছে। ঠিক আছে, তো এটা একটা হিস্টোরিক্যাল নলেজ যেটা আমরা পেলাম। আর এইখানে এই যে ক্যাস্টারব্রিজ যে কথাটা আর কি, সেইটাও কিন্তু এইখান থেকেই নেওয়া হয়েছে। এই যে হিস্ট্রি অফ ক্যাস্টারব্রিজ বলে যেটা দেখতে পাচ্ছ এই 11 নম্বর চ্যাপ্টারে, 11 নম্বর চ্যাপ্টারটার কথা বলে আনসারের মধ্যে এটাও লিখতে পারো যে দ্য রিং অ্যাট ক্যাস্টারব্রিজ ওয়াজ মিয়ারলি দ্য লোকাল নেম of one of the finest Roman amphitheaters, if not the very finest, remaining in Britain. ব্রিটেনের উপনিবেশিক ইতিহাসকে, ঐতিহ্যকে ক্যাস্টারব্রিজ ধরে রেখেছে। এবং যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্যাস্টারব্রিজ actually is modeled on a village called Dorchestershire, which is in the district of Dorset. সেখানেও কিন্তু ওই রোমান আর্টিফ্যাক্টস, রোমান বিল্ডিংস ইত্যাদি এখনো আছে। তো তাই জন্যই এইখানে ক্যাস্টারব্রিজটাকেও হয়তো এইভাবে দেখানো হয়েছে আর কি। ঠিক আছে, তো এইখানে ক্যাস্টারব্রিজ announced old Rome in every street, alley and precinct. It looked Roman, bespoke the art of Rome, concealed dead men of Rome. It was impossible to dig more than a foot or two deep about the town fields and gardens without coming up upon some tall soldier or other of the empire who had lain there in his silent unobtrusive rest for a space of 1500 years. একটুখানি খুঁড়লেই কি পাওয়া যাবে? রোমান সোলজারদের মৃতদেহ, কঙ্কাল পাওয়া যাবে, কারণ ওই রোমান সোলজারদেরকে ওইখানে মৃত্যুর পরে ওখানে পুঁতে রাখা হয়েছে। ঠিক আছে, তো এই ধরনের জিনিসগুলো তোমরা লিখবে তোমাদের আনসারে। তো এই এতগুলো পয়েন্টস তোমরা যখন ইনক্লুড করছো, এবং এই রিয়েলিজমের ব্যাপারে বলতে গিয়ে আমরা এখানে চলে এসেছিলাম। তো all these things that have been shown here are very realistic. রিয়েলিজমটাকে ব্যবহার করছে, রিয়েলিজম অ্যাজ আ টেকনিক সেটাকে ব্যবহার করছে হার্ডি। কিন্তু কিসের জন্য ব্যবহার করছে একটা ইমাজিনারি প্লেসের জন্য। বাট দ্যাট ডাজ নট মেক এনি ডিফারেন্স। ইমাজিনারি প্লেস হোক বা রিয়েল প্লেস হোক, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে রিয়েলিজমের সাহায্যে, রিয়েলিজমের টেকনিকটাকে ব্যবহার করে এইখানে হার্ডি is giving us a very detailed picture of the village of Casterbridge, তার সোসাইটি, তার ড্রেস, তার ফার্নিচার, তার লাইফস্টাইল, তার বৈষম্যগুলোর ব্যাপারে ভালোটাও বলছে, খারাপটাও বলছে। সব দিক মিলেমিশে আমরা দেখতে পাচ্ছি যে মেয়র অফ ক্যাস্টারব্রিজে দ্য ডেপিকশন অফ সোসাইটি ইজ অলমোস্ট পারফেক্ট। আর এটা হার্ডির সব নভেলের জন্যই প্রযোজ্য। জাস্ট একটা লাইন তোমরা অ্যাড করে নেবে, একটা জিনিস তোমরা মানে এটার সঙ্গে যোগ করে নেবে আর কি। সেটা হচ্ছে যে যেহেতু হার্ডি ওয়াজ হাফ ভিক্টোরিয়ান অ্যান্ড হাফ মডার্ন, ভিক্টোরিয়ান এজে রিয়েলিজম অ্যান্ড ন্যাচারালিজম এই দুটো টেকনিক খুব ফলো করা হতো নভেল লেখার জন্য।
তো স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে এখানে ভিক্টোরিয়ান টেকনিক, ভিক্টোরিয়ান নভেল রাইটিংয়ের যে টেকনিকটা সেটা খুব সুন্দরভাবে ফলো করা হয়েছে। আর ফলো করতে গিয়ে হার্ডি ইজ গিভিং আস এ রিয়েলিস্টিক, ডিটেলড পিকচার অফ দ্য ক্যাস্টেলব্রিজ। ঠিক আছে, তো এটা দিয়ে তোমরা কনক্লুড করে দিতে পারো, তোমরা আনসার্স লিখে আমাকে দেখাতে পারো। অ্যান্ড দেখাতে গেলে ইয়ে করো, মানে টাইপ করে দিও আর কি, তাতে আমার সুবিধা হবে, মানে কমেন্টসগুলো আমি ওখানেই করে দিতে পারবো বা এডিট করে দিতে পারবো। আর তোমাদের যেটা আগেও বলেছিলাম 5টা হয়তো প্রশ্ন আছে, 5টা প্রশ্ন তোমরা গ্রুপ বানিয়ে নাও, গ্রুপ বানিয়ে নিয়ে নিজেদের মধ্যে ওই প্রশ্নগুলোকে ইয়ে করে নাও, ভাগ করে নাও, যে 2জন মিলে বা 3জন মিলে এই প্রশ্নটা করবে, 2জন মিলে 3জন মিলে ওই প্রশ্নটা করবে। পুরো নভেলটাকেও তোমরা ওইভাবে ভাগ ভাগ করে করে পড়তে পারো, যে একটা গ্রুপ ওই পার্টটাকে পড়ে নেবে আর একটা গ্রুপ ওই পার্টটাকে পড়ে নেবে। সেইখানে কোন শর্ট কোয়েশ্চেন্সগুলো হতে পারে, 5 নম্বরের প্রশ্ন হতে পারে, ব্রড কোয়েশ্চেনের কোন জায়গাটা ব্যবহার করা যেতে পারে, সেইটা তোমরা মানে একটা মিটিং করে নিজেদের মধ্যে করে নেবে, এই করে কাজটা করতে পারো। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এতদূর অবধি থাক। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার ওই সেকেন্ড স্ট্যান্ডাতে যেখানে এক্সাম্পল অফ ওই সোসাইটির কিছু কিছু দিতে বলেছেন আর কি, এক্সাম্পল ওখান থেকে, ওখানে কি সোসাইটির যে লেবার যাদেরকে বললেন তারা একটা টাইম ছিল ওই পিএনপিসি করতো, ওই জিনিসটা কি দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে, কিন্তু সেটা তোমাকে মানে টেক্সটের থেকে এক্সাম্পলটা নিয়ে কিন্তু দেখাতে হবে যে ওই লেবাররা পিএনপিসি করতো। আচ্ছা, ওই মানে যখন সেই ওই সুজানকে নতুন করে আবার বিয়ে করে সেই টাইমটা। হ্যাঁ, পিএনপিসি করাটা তো হচ্ছে সব সমাজেরই, সব লোকের একটা মানে ফেভারিট টাইম পাস। তো সেইটা যে হচ্ছে সেটার একটা এক্সাম্পল তুমি অবশ্যই দেবে ফ্রম দ্য টেক্সট। আর একটা জায়গা আছে যে স্কিমিটি রাইট বলে, মানে ওই যখন ওই লুসেটা আর ওই হেনচার্ডের লাভ লেটার্স গুলো পেয়ে গেছিল এবং তাদেরকে ব্যঙ্গ করা হচ্ছিল, ওই জায়গাটা। হুম, হ্যাঁ, মেকিং ফান অফ আদার্স লাভ লাইফ, পার্সোনাল লাইফে ইন্টারেস্ট দেখানো। দেখো, ডেপিকশন অফ সোসাইটিতে তুমি 1 কোটি এক্সাম্পল পাবে, কিন্তু তোমাকে বাঞ্চ করতে হবে। depiction of religion, depiction of festivals, depiction of personal life, depiction of এই ধরনের জিনিসগুলো তোমাদেরকে মানে ইয়ে করতে হবে আর কি, বলতে হবে যে এই এই ক্যাটাগরিগুলোকে দেখানো হচ্ছে। ঠিক আছে, মানে তুমি যদি শুধু এটা বলে ছেড়ে দাও যে বা শুধু এক্সাম্পলসগুলো দিতে থাকো, তাহলে তো এক্সাম্পলস অনেকগুলো হবে। তো যদি অনেকগুলো এক্সাম্পলস পেয়ে যাও, তাহলে সেই এক্সাম্পলসগুলোকে একটা ক্যাটাগরির মধ্যে বাঞ্চ করে দেবে, বাঞ্চ করে দিয়ে সেটাকে দেখাবে যে এইভাবে এই ক্যাটাগরিটা লেখা যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে যদি কারোর কোনো প্রশ্ন আর না থাকে তাহলে মিটিং লিভ করতে পারো। কেউ কিছু মেসেজ করেছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে।